কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ফের আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের। আগ্রাসনের জবাব দেবে তেহরান। হরমুজে জাহাজ চলাচল নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য। হামাস অস্ত্র ছাড়তে রাজি হলেও গাজায় থামছেই না ইসরায়েলি নৃশংসতা। বিমান ও ড্রোন হামলায় নিহত ৩, আহত অনেকে। নিরস্ত্রীকরণের পথ কঠিন মানছেন ট্রাম্পও। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা জোরদার। আকাশ প্রতিরক্ষা খাতে মার্কিন সহায়তা চেয়েছে কিয়েভ। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের সিদ্ধান্ত দেয়নি ওয়াশিংটন। ৭,০০০ অবৈধ অভিবাসীর ঝলে নজিরবিহীন সংকট স্পেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭। প্রবেশকারী বেশিরভাগই ফিরে গেছে মরক্কো, দাবি মাদ্রিদের। পাসপোর্ট পরীক্ষা চালু করল ইতালি। এবং তীব্র দাবদাহের কবলে জার্মানি। গরমে প্রাণ গেছে অন্তত ১০,০০০ মানুষের। দক্ষিণ কোরিয়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। সংঘাত বন্ধের আলোচনায় আস্থা হারানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরানের অনুমোদিত নৌপথ এড়িয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। তবে ইরানের এমন অবস্থান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার কুয়েতের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বিমান হামলায় হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও সামরিক সরঞ্জাম রক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়। কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি তেহরানের। হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান ধরে রেখেছে ইরান। দেশটি বলছে তাদের অনুমোদিত নৌপথ এড়িয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেয়া হবে না। একই সঙ্গে হরমুজের নিয়ন্ত্রণাধীন জলসীমা নিয়ে ওমানের সঙ্গে আইনি আলোচনা চলছে। তেহরানের দাবি, চলমান সংঘাতের মধ্যে এই কৌশলগত নৌপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ আন্তর্জাতিক নৌপথ এবং এটি ইরানের নিয়ন্ত্রণে নয়। এদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনায় আস্থা হারাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও তার বিশ্বাস শেষ পর্যন্ত তেহরান যুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছাবে। ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, কয়েক মাসের মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে। একই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বিশ্বজুড়ে ইরানের সম্পদ খুঁজে বের করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। শিউলি রোসা, সময় সংবাদ। হামাস অস্ত্র ত্যাগে রাজি হলেও গাজা জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিমান ও ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হামাসের নিরস্ত্রীকরণ চুক্তিতে সন্তুষ্ট ইসরায়েল, তবে পরিস্থিতি জটিল হয় এর বাস্তবায়নের পথে উত্থান পতন থাকতে পারে বলে স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই চুক্তি নিয়ে ইসরায়েলে শুরু হয়েছে নতুন করে তীব্র বিতর্ক। হামাসের অস্ত্র ত্যাগে রাজি হলেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সালাহ আল-দিন সড়কে বিমান হামলার পাশাপাশি দেইর আল বালা ও ইন্টেলিজেন্স সদর দফতর এলাকায় ড্রোন হামলায় নারী শিশুসহ হতাহত হয়েছেন অনেকে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, গত এক সপ্তাহে ২০০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল অর্থ ও অস্ত্র তৈরির সরঞ্জাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ঘোষিত বোর্ড অব পিসের মধ্যস্থতায় গাজায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ নিয়ে হওয়া চুক্তিতে ইসরায়েল সন্তুষ্ট। যদিও তিনি স্বীকার করেন, পরিস্থিতি জটিল হওয়ায় বাস্তবায়নের পথে উত্থান পতন থাকতে পারে। ট্রাম্প জানান, ধাপে ধাপে হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে সমন্বয় করে গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ও নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী যৌথভাবে গাজার নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
অন্যদিকে কোনো সন্দেহ বা বাধা সৃষ্টি না করে সব পক্ষকে রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। তার ভাষায় এখনই চুক্তির প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করার সময়। রোডম্যাপ অনুযায়ী গাজার বেসামরিক প্রশাসনের দায়িত্ব নেবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি। সংস্থাটি ভারী অস্ত্র উৎপাদন কেন্দ্র, অস্ত্র ভাণ্ডার ও সুড়ঙ্গ নিষ্ক্রিয় এবং সংরক্ষণের প্রক্রিয়া তদারকি করবে। তবে কোনো অস্ত্রই ইসরায়েল বা অন্য কোনো পক্ষের কাছে হস্তান্তর করা হবে না। তবে এই পরিকল্পনা নিয়ে ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। দেশটির সাবেক চিফ অব আর্মি স্টাফ গাদি আইনজেটকট অভিযোগ করেছেন, প্রস্তাবিত চুক্তি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষিত যুদ্ধের লক্ষ্য থেকে সরে এসেছে। তার দাবি, হামাসকে পুরোপুরি নির্মূল না করেই যুদ্ধের ইতি টানার চেষ্টা ভবিষ্যতে নতুন নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে এবং এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। শিউলি রোজা, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে ইউক্রেনীয়। জবাবে রাশিয়ার শীর্ষ অনলাইন প্রতিষ্ঠানে ড্রোন হামলা করেছে ইউক্রেন। এতে ওই প্রতিষ্ঠানটির ডজনের বেশি গুদাম ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে কিয়েভ, যদিও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি ওয়াশিংটন। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের ক্রিভিরি শহরের উপকণ্ঠে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামটিতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। রাজধানী কিয়েভে নতুন করে হামলার আশঙ্কায় হাজারো মানুষ রাত কাটিয়েছেন মেট্রো স্টেশনে। ইউক্রেনের দাবি, পশ্চিমা সরবরাহকৃত অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির সুযোগ নিচ্ছে রাশিয়া। অন্যদিকে রাশিয়ার শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড ভেরিজের প্রতিষ্ঠাতা তাতিয়ানা কিম অভিযোগ করেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় তাদের 1 ডজনের বেশি গুদাম ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, এসব হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ভোক্তা অর্থনীতিতে আঘাত হানা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। তবে ইউক্রেনের দাবি, রুশ বাহিনীর সরবরাহ ব্যবস্থায় ভূমিকা রাখার কারণেই প্রতিষ্ঠানটির স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। তার ভাষায়, এমন প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে ওয়াশিংটনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে সাম্প্রতিক রুশ হামলা, ইউক্রেনের জরুরি আকাশ প্রতিরক্ষা চাহিদা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের মধ্যে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে। কিয়েভে হাজারো মানুষ বিক্ষোভ করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তার নেতৃত্বে ড্রোন উৎপাদন, সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতের সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলেই মনে করছেন তারা। শিউলি রোজা, সময় সংবাদ। স্পেনের ছিটমহল সিউতায় পৌঁছানোর চেষ্টায় অন্তত 57 অভিবাসীর মৃত্যু হয়েছে। মরক্কো থেকে প্রায় 7,000 মানুষের প্রবেশে শহর জুড়ে তৈরি হয়েছে এক নজিরবিহীন সংকটে। যদিও মাদ্রিদের দাবি, বেশিরভাগ অবৈধ প্রবেশকারী মরক্কো ফিরে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, স্পেন সরকারের দুর্বল আইন ও ব্যর্থ অভিবাসন নীতির কারণেই এই সংকটে পড়েছে দেশটি। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় অভিবাসীদের নজিরবিহীন ঢল বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। মাত্র একদিনে মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। অধিকাংশই সাগরে ডুবে কিংবা সীমান্তের ব্রেকওয়াটার পার হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। 85,000 জনসংখ্যার ছোট্ট শহরটি কয়েক ঘন্টার মধ্যেই কার্যত অচল হয়ে পড়ে। সেউতা সফরে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাটিকে স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন। তার অভিযোগ, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়কে কাজে লাগিয়ে মানব পাচারকারী চক্রগুলো এই গণ অনুপ্রবেশের সুযোগ তৈরি করেছে। তিনি জানান, যাদের স্পেনে থাকার আইনি অধিকার নেই তাদের দ্রুত শনাক্ত, নিবন্ধন ও বহিষ্কারের জন্য অস্থায়ী গ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি সমুদ্রপথে সীমান্ত আরও স্পষ্ট করতে ব্রেকওয়াচের কাছে ভাসমান বয়া
স্থাপন করা হবে। অন্যদিকে মরক্কো সরকার এই ঘটনার জন্য অপরাধী চক্রকে দায়ী করে বলেছে সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্পেনে যা ঘটেছে তা যেন একটি দেশের উপর আক্রমণের মতো। এ সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী সরকারের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, দুর্বল আইন ও ব্যর্থ অভিবাসন নীতির কারণে স্পেনে এই সংকট পড়েছে। তিনি সতর্ক করে বলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জয়ী না হলে যুক্তরাষ্ট্র ও স্পেনের মতো অভিবাসী ঢল নামতে পারে। শিউলি রোসা, সময় সংবাদ। এদিকে সেউতায় অভিবাসী সংকটের জেরে স্পেন থেকে আকাশ ও সমুদ্র পথে ইতালিতে প্রবেশকারীদের জন্য আবারও চালু হয়েছে পাসপোর্ট পরীক্ষা। নিরাপত্তার যুক্তি দিলেও এতে অবৈধ অভিবাসন ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন অনেক ইতালীয়। এ নিয়ে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সিদ্ধান্তে সেনজেন অঞ্চলে অবাধ চলাচল ব্যবস্থার উপর নতুন চাপ তৈরি হবে। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। সেউতা অভিবাসী সংকটের প্রভাব এবার পড়েছে ইউরোপের অবাধ চলাচল ব্যবস্থায়। স্পেন থেকে আকাশ ও সমুদ্রপথে ইতালিতে প্রবেশকারীদের জন্য 1 মাসের জন্য আবারও পাসপোর্ট পরীক্ষা চালু করেছে রোম। সেনজেন অঞ্চলের সাময়িক এই নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইতালি বলছে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্রান্স সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে। 1985 সালের 14 জুন স্বাক্ষরিত সেনজেন চুক্তির মাধ্যমে ইউরোপের দেশগুলোর মধ্যে অবাধ চলাচলের ব্যবস্থা চালু হয়। বর্তমানে 29টি দেশের কোটি কোটি মানুষ এই সুবিধা ভোগ করছেন। যদিও নিরাপত্তা বা অভিবাসন সংকটের কারণে অতীতেও কয়েকবার সাময়িকভাবে সীমান্ত নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে বিভিন্ন দেশ। ইতালি সরকারের দাবি, নতুন এই ব্যবস্থায় অনিয়মিত অভিবাসীদের গতিবিধি নজরদারি, মানব পাচার চক্রের তৎপরতা দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ইতালীয়রাও। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও বলছেন, সীমান্ত নিয়ন্ত্রণের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে দেশটির অর্থনীতি, পর্যটন ও চলাচলের ওপর। বিশেষজ্ঞদের মতে 1 মাসের জন্য ঘোষণা করা হলেও নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে এই ব্যবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে। তাই সেনজেন অঞ্চলের অবাধ চলাচল নীতি আবারও বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বলেই মনে করছেন অনেকে। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ ওপিটিতে $1 লাখ ফি ধার্যের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আগ্রহে ভাটা পড়তে পারে মত বিশ্লেষকদের। তীব্র দাবদাহে বিপর্যস্ত জার্মানি। চলতি বছর গরমজনিত কারণে দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 10,000 মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। এ নিয়ে জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। শুধু জুলাই মাসেই দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা ইতিহাসের অন্যতম সর্বোচ্চ। জার্মানির জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত দাবদাহজনিত কারণে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। চরম গরমের প্রভাব পড়েছে দেশের নদীপথ পরিবহনেও। দীর্ঘদিন বৃষ্টির অভাবে নদ নদীর পানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কোথাও কোথাও জেগে উঠেছে চর, ফলে পণ্যবাহী জাহাজ স্বাভাবিক চলাচল করতে পারছে না। এতে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি জাহাজ পরিবহন খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। জার্মানি তো সেই গরমের তীব্রতা বেড়ে যাচ্ছে এবং ইউরোপের সবগুলো দেশগুলোতেই তীব্রতা বেড়ে যাচ্ছে। এখন যেই তাপমাত্রা 35-36 ডিগ্রি, আমাদের বাংলাদেশি ভাইয়েরা যে কাজ করতেছে তাদের খুবই কষ্ট হইতেছে। দিনের বেলা প্রচন্ড গরম, ওরকম রাতের বেলা তাপমাত্রা হঠাৎ ড্রপ করে প্রায় 13 ডিগ্রি, সামটাইমস 15-17 ডিগ্রি। ফ্রান্স, স্পেন ও গ্রিসে ছড়িয়ে পড়া দাবানলের ঝুঁকি বিবেচনায় জার্মানিতেও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, দমকল বাহিনী ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সম্ভাব্য অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ম্যাটস প্রশাসন। জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমে স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তাপ প্রবাহের ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। দাবদাহে জ্বলছে প্রতিবেশী দেশ ফ্রান্স, স্পেন, তুরস্ক
এবং গ্রিস। পুড়ে ছাই হচ্ছে ঘরবাড়ি, বন জঙ্গল এবং ফসলি জমি। একদণ্ড শান্তি নেই জার্মানিতেও। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত প্রায়। দ্রুত শুকিয়ে যাচ্ছে নদী, খালবিল এবং জলাধার। হুমকির মুখে প্রাণ এবং প্রকৃতি। তাই দ্রুত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন জার্মানির পরিবেশবাদীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবদাহে পড়ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ পূর্বাঞ্চলের ইয়াংশানে তাপমাত্রা রেকর্ড 41.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে এ যাবৎকালে সর্বোচ্চ। টানা 3 দিন 40 ডিগ্রির বেশি তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই তীব্র গরম আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। প্রখর রোদ, তপ্ত বাতাস আর অস্বাভাবিক গরমে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া। শুক্রবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের ইয়ংসান শহরে দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.4 ডিগ্রি সেলসিয়াস। আধুনিক আবহাওয়ার পর্যবেক্ষণ ইতিহাসে এটি দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ইয়াংসানে টানা 3 দিন ধরেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। 1973 সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হওয়ার পর এ ধরনের ঘটনা ঘটল তৃতীয়বার। পরিস্থিতি মোকাবেলায় ইয়াংসান সহ দক্ষিণ গিয়ংসান প্রদেশের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপপ্রবাহের সতর্কতা। এদিকে আগামী কয়েকদিনেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, রোদে দীর্ঘ সময় অবস্থান এড়িয়ে চলা এবং শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর প্রশান্ত মহাসাগরীয় ও তিব্বতী উচ্চচাপের বলয়ের প্রভাবে কোরীয় উপদ্বীপের উপর গরম বাতাস আটকে পড়েছে। এতে মেঘ তৈরি কম হচ্ছে, সূর্যের তাপ সরাসরি ভূমিতে পড়ছে এবং তাপমাত্রা দ্রুত বাড়ছে, যার প্রভাবে শুধু তীব্র তাপপ্রবাহই নয়, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় খরার ঝুঁকিও বাড়ছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে নেপালের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া হিন্দু মুসলিম সহিংসতায় প্রাণ গেছে অন্তত 3 জনের। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীমান্ত সংলগ্ন একাধিক জেলায় অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে কারফিউ। সংঘাত থামিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রাস্তায় রাস্তায় জ্বলছে টায়ার, থমথমে চারপাশ। নেপালের দক্ষিণাঞ্চলের সার্বিক চিত্র এখন এমনই আতঙ্কজনক। সহিংসতার সূচনা গত রোববার ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রাম থেকে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, ধর্মীয় সহিংসতার জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের জেলাগুলোতে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান আরও 1 জন। সহিংসতা ছড়িয়ে পড়ায় অঞ্চলগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি সামাল দিতে এসব এলাকায় কারফিউয়ের মেয়াদ আরও বাড়িয়েছে প্রশাসন। গত মার্চে ক্ষমতা গ্রহণের পর থেকে অনেকটাই আড়ালে থাকা দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশবাসীকে সংযম বজায় রাখার আহ্বান জানান। সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে সব দল, স্থানীয় প্রতিনিধি, সুশীল সমাজ ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি। পরিস্থিতি যেন আর খারাপের দিকে না যায়, কোনো নাগরিকের জীবন বা ধন সম্পদের কোনো ক্ষতি না হয়, সেজন্য নেপাল সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ধর্মীয় নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। নেপালের মোট জনসংখ্যার প্রায় 80% হিন্দু হলেও দক্ষিণাঞ্চলের দেশগুলোতে বড় একটি অংশ জুড়ে বাস করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর তাই সীমান্ত এলাকার এই দীর্ঘদিনের সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারদিন মাঝার, সময় সংবাদ। ভারতে প্রশ্ন ফাঁস বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। তবে অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কোনো ছাড় নেই বলে স্পষ্ট করেছে তারা। এরই মধ্যে বিজেপিতে যোগ দিতে হুমকির মুখে পড়েছেন বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে। অন্যদিকে মোদীকে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর কন্টেন্ট ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের হয়েছে মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধেও।
ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে কঠোর আন্দোলনের পর এবার নড়ে চড়ে বসেছে মোদী প্রশাসন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রশ্নফাঁস ঠেকাতে শাস্তি আরও কঠোর করে নতুন আইন পাশ করেছে ভারতের পার্লামেন্ট। নতুন আইনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কারাদণ্ড 10 বছর, জরিমানার পরিমাণ $1 মিলিয়ন বেশি সমমূল্যে উন্নীত করা হয়েছে। এছাড়া ককরোচ পার্টি ও বিরোধীদের চাপের মুখে আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো প্রতিকূল আইনি ব্যবস্থা না নেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি সরকার। এক সরকারি আদেশে বলা হয়েছে, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নতুন কোনো মামলা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না। তবে যাদের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। এদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, আন্দোলনের সময় তাকে এবং তার পরিবারকে বারবার হুমকি দেওয়া হয়েছে। তার দাবি, বিজেপিতে যোগ না দিলে পরিবারের জন্য সমস্যা তৈরি হবে বলে তাকে চাপ দেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নতুন অ্যান্টি পেপার লিক আইন নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তারও কড়া সমালোচনা করেছেন দীপকে। তার অভিযোগ, শিক্ষার্থীদের উদ্বেগের দ্রুত সমাধান না করে সরকার জনসংযোগমূলক বার্তায় বেশি গুরুত্ব দিচ্ছে। মোদীর চেহারা শিক্ষার্থীদের ভবিষ্যতের চেয়ে উজ্জ্বল বলেও কটাক্ষ করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও বিকৃত কন্টেন্ট ছড়ানোর অভিযোগে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর করেছে। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পরীক্ষার সময় ইন্টারনেটে যুক্ত হয়ে 3 প্রতিষ্ঠানে সাইবার হামলা চালালো ক্লাউড এআই। চরম হুমকির মুখে ভার্চুয়াল জগতের নিরাপত্তা, বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে কাজের সুযোগ ওপিটি এর উপর $1 লাখ ফি ধার্যের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এই সম্ভাব্য পদক্ষেপে সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারতীয় সহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এ ধরনের বিশাল ফি বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ্রহ মারাত্মকভাবে কমিয়ে দেবে বলে আশঙ্কা করছেন এই খাত সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের 1 থেকে 3 বছরের জন্য কাজের সুযোগ দেয় অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি প্রোগ্রাম। এতদিন পর্যন্ত স্টুডেন্ট ভিসার অধীনেই এই সুযোগ মিললেও এবার এতে $1 লাখ মোটা অঙ্কের ফি যুক্ত করার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই নতুন প্রস্তাব সবচেয়ে বড় ধাক্কা হিসেবে আসছে ভারতীয় সহ আন্তর্জাতিক শিক্ষার্থী, মার্কিন বিশ্ববিদ্যালয় ও শীর্ষস্থানীয় আইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য। নির্ভরযোগ্য রাজস্ব আয়ের জন্য বিশ্ববিদ্যালয়গুলো যেমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর নির্ভরশীল, তেমনি কারিগরি ও উচ্চদক্ষতার পদে নিয়োগের জন্য সিলিকন ভ্যালি ও ওয়াল স্ট্রিটও এসব আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ভরসা করে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় শিক্ষার্থীদের ওপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে সবচেয়ে বেশি। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে 3,63,000-এর বেশি ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন, যার একটি বড় অংশ শিক্ষা ঋণ শোধ করার জন্য ওপিটি সুবিধার ওপর নির্ভর করেন। $1 লাখ এই নতুন বোঝা যুক্ত হলে অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বদলে কানাডা, যুক্তরাজ্য বা জার্মানির মতো অন্য দেশগুলোকে বেছে নিতে বাধ্য হবেন। এর আগে H-1B ভিসার ক্ষেত্রেও একই ধরনের ফি চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন, যা সম্প্রতি বোস্টনের একটি আদালত স্থগিত করেছেন। বিশ্লেষকরা বলছেন, আদালতের সেই আইনি বাধার পরপরই বিকল্প পথ হিসেবে এবার সরাসরি ওপিটি প্রোগ্রামকে লক্ষ্য বানালো দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। যদিও ফি ধার্যের বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। পাশাপাশি এই ফি শিক্ষার্থী নাকি নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে তাও পরিষ্কার নয়। তবে ভিসা প্রক্রিয়া কঠিন করা ও একের পর এক ফি বাড়ানোর এই প্রবণতা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও দক্ষ জনবল বাজারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ফারদিন মাঝার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। 3টি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এআই মডেল ক্লুড। পরীক্ষার সময় ইন্টারনেটে যুক্ত হয়ে মডেলটি হ্যাকিং করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্বায়ত্তশাসিতভাবে সিস্টেম হ্যাক করার ঘটনায় উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই প্রযুক্তির নিয়ন্ত্রণহীন আচরণ ভবিষ্যতে ইন্টারনেটের নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
হ্যাকিংয়ের সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ইন্টারনেট সংযোগবিহীন সুরক্ষিত পরিবেশে গবেষণার অংশ হিসেবে ক্যাপচার দ্য ফ্ল্যাগ পরীক্ষা চালাচ্ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। তবে অভ্যন্তরীণ সিস্টেমের ত্রুটির সুযোগ নিয়ে তাদের এআই মডেল ক্লড ইন্টারনেটে যুক্ত হয়ে পড়ে। এরপর 3টি প্রতিষ্ঠানের দুর্বল পাসওয়ার্ড ও সিকিউরিটি ত্রুটি কাজে লাগিয়ে সেগুলোতে অনুপ্রবেশ করে তথ্য সংগ্রহ করে। এর মাত্র কয়েকদিন আগে একই ধরনের ঘটনার কথা জানায় আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই। নিরাপত্তা পরীক্ষার সময় তাদের শক্তিশালী মডেল জিপিটি 5.6 সোল পরীক্ষার গণ্ডি ভেঙে ইন্টারনেটে প্রবেশ করে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সিস্টেমে সফলভাবে সাইবার হামলা চালায়। সাধারণ চ্যাটবটের মতো কেবল তথ্য তৈরি না করে এআই এজেন্ট নিজে সিদ্ধান্ত নিয়ে যে কোনো কাজ বাস্তবায়ন করতে পারে। এআই এজেন্টগুলো বর্তমানে প্রযুক্তিগত জটিল বাধা অতিক্রম করে লক্ষ্য পূরণ করছে। তবে এই প্রক্রিয়ায় এআই নিজেই ক্ষতিকর পথ বেছে নেওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। টানা দুটি শীর্ষ এআই প্রতিষ্ঠানের এমন ঘটনায় প্রযুক্তি বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উদ্ভাবকরা বলছেন, প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতির সাথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার না করলে ভবিষ্যৎ সংকট এড়ানো কঠিন হবে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। মালয়েশিয়ার ইমিগ্রেশন সিস্টেম হ্যাক করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট তৈরির বিশাল জালিয়াতি চক্রের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় গ্রেফতার 12 জনের মধ্যে ইমিগ্রেশন বিভাগের 6 কর্মীও রয়েছেন। এমন পরিস্থিতিতে অনিয়মের মাধ্যমে ইস্যু করা সব PLKS পাস বাতিলের পাশাপাশি ভুয়া ভিসাধারীদের শনাক্ত করতে দেশ জুড়ে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুল কাদের। মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন ও ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যৌথ অভিযানে সম্প্রতি ধরা পড়েছে একটি শক্তিশালী জালিয়াতি চক্র। ইমিগ্রেশনের তথ্যমতে 2011 সালের পুরনো টেম্পোরারি ওয়ার্ক পারমিট বা PLKS পাসের কোঠা অপব্যবহার করে সরকারের রাজস্ব জমা না দিয়েই 1300-রও বেশি জাল ওয়ার্ক পারমিট ইস্যু করেছে চক্রটি। এতে সরকারের প্রায় 24 লাখ রিঙ্গিত আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার পর ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান জানান, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ইস্যু করা সব ওয়ার্ক পারমিট অবিলম্বে বাতিল করা হচ্ছে। একই সঙ্গে এসব ভুয়া পারমিট ব্যবহার করে দেশটিতে অবস্থানরত বিদেশি কর্মীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে দেশ জুড়ে অভিযান জোরদার করা হয়েছে। আমাদের প্রথম পদক্ষেপ হলো অনিয়ম করে পাওয়া সব টেম্পোরারি ওয়ার্ক পারমিট বা PLKS বাতিল করা এবং দ্রুত সময়ের মধ্যে পাসধারীদের শনাক্ত করা। তারা বেশ কিছু স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে অভিযানের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়। প্রকাশ করলে তারা পালিয়ে যেতে পারে। সিস্টেম হ্যাকিং ও জালিয়াতির ঘটনায় এর মধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে খোদ ইমিগ্রেশন বিভাগের 6 জন সদস্য আছেন। অভ্যন্তরীণ তথ্য ও সিস্টেমের অপব্যবহারের মাধ্যমে জাল ওয়ার্ক পারমিট ইস্যুর অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। অবৈধভাবে ওয়ার্ক পারমিট নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া সরকার। কোনো ধরনের ছাড় না দিয়ে পুরো সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এল গ্রেমিও নামের একটি অপরাধী চক্রের 28 সদস্যকে 1000 বছর করে কারাদণ্ড দিয়েছেন এল সালভাদোরের একটি আদালত। মানব পাচার, অর্থ পাচার ও অবৈধ গোষ্ঠী গঠনের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষীদের মধ্যে 2 জনকেই দেয়া হয়েছে 1048 বছরের কারাদণ্ড। মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। এই স্বল্পায়ুর জীবনে 1000 বছরের কারাদণ্ড রূপকথার গল্পের মতো শোনায়। তবে এমনই এক রায় দিয়েছেন এল সালভাদরের একটি আদালত। মাদক পাচার, অর্থ পাচার এবং অবৈধ গোষ্ঠী গঠনের অভিযোগে এল গ্রেমিও নামের একটি গ্যাংয়ের 28 সদস্যকে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনকে দেয়া হয়েছে 1048 বছরের দণ্ড। 2022 সালে প্রেসিডেন্ট নাইব বুকেলে গ্যাং বিরোধী অভিযান শুরু করেন। এরপর থেকে দেশটিতে 90,000-এর বেশি সন্দেহভাজন গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বেশিরভাগই এখন কারাগারে রয়েছে।
এই অভিযানের অংশ হিসেবে দেশটির আইনেও পরিবর্তন আনা হয়েছে। আগে সর্বোচ্চ শাস্তি ছিল 60 বছরের কারাদণ্ড। এখন হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসবাদের মতো অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করা হয়েছে। তবে এই কঠোর অভিযানের সমালোচনাও রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অনেক নিরপরাধ মানুষও গ্রেপ্তার হয়েছেন। হেফাজতে শত শত মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের। অন্যদিকে সরকার বলছে, কঠোর এই পদক্ষেপের কারণেই দেশটিতে গ্যাং সহিংসতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ভারতের মহারাষ্ট্রে একটি আবাসিক ভবন ধসে অন্তত 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আগেই এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে চলছে জোরালো অভিযান। ভারতের মহারাষ্ট্রের বালাজিনগরে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে 4 তলা বিশিষ্ট কোহিনূর ভবনের একাংশ হঠাৎই ধসে পড়ে। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংসস্তূপে এখনো আরও অনেকে আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন। ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের যৌথ দল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে 48 কক্ষ বিশিষ্ট ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। সেখানে মেরামতের কাজ চলছিল বলেও জানা যায়। প্রশাসনের নোটিশের পর ভবনটি খালি করা হলেও মেরামতের কাজে কয়েকজন শ্রমিক এবং অল্প কয়েকজন বাসিন্দা ভেতরে ছিলেন। বিকট ফাটলের শব্দ শুনে স্থানীয়রা বাসিন্দাদের দ্রুত বের করে আনতে শুরু করেন। তবে সবাই বের হওয়ার আগেই ভবনের একটি অংশ ধসে পড়ে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনের 3টি মূল স্তম্ভে একসঙ্গে কাজ করা হলেও যথাযথ কাঠামোগত সহায়তা না দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কাকুলি আখতার, সময় সংবাদ। পাকিস্তানের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 34 শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় উপকণ্ঠে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর খনিতে 10 জন শ্রমিক আটকা পড়েন। এখনও কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বেলুচিস্তানের খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 5 লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। খনিতে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। প্রদেশটিতে তামা, স্বর্ণ, দস্তা, লৌহ আকরিক ও কয়লা সহ বিভিন্ন খনিজের বড় মজুদ থাকায় প্রায় ছোট বড় এমন দুর্ঘটনা ঘটে। ইতালিতে 3 তলা ভবন ধসের ঘটনায় অন্তত 6 জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মেসিনায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে দমকল বাহিনীর পাশাপাশি উদ্ধারকারী দল, প্রশিক্ষিত কুকুর, ড্রোন ও বিশেষ উদ্ধার ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত 25 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 44 জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার সকালে বুমেরদেশ প্রদেশের যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান অনেকেই। দুর্ঘটনার পরপরও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত আশেপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী সিফি ঘুরিয়ে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেখছেন আন্তর্জাতিক সময়। ওয়াল স্ট্রিটের সব পূর্বাভাস ছাড়িয়ে তৃতীয় প্রান্তিকে রেকর্ড মুনাফা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন এবং ম্যাকবুকের রেকর্ড বিক্রিতে ভর করে এই সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স পণ্যের মূল্য বৃদ্ধির মধ্যেও আইফোন ও ম্যাকবুক কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন গ্রাহকরা। এতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপেলের বিক্রি 16.4% বেড়ে দাঁড়িয়েছে $10,942 কোটি, যা ওয়াল স্ট্রিটের সকল পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
এমন রেকর্ড বিক্রির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আইফোন। তৃতীয় প্রান্তিকে এ পণ্যের বিক্রি বেড়েছে প্রায় 22%, যা অ্যাপেলের ইতিহাসের সর্বোচ্চ। আর অন ডিভাইস এআই টাস্ক সামলাতে গ্রাহকরা এখন ঝুঁকছেন ম্যাকবুকের দিকে, যার ফলে ম্যাকের বিক্রি বেড়েছে প্রায় 29%। তবে এই চোখ ধাঁধানো সাফল্যের পরও বর্ধিত লেনদেনে অ্যাপেলের শেয়ার দর 4% কমেছে। চিপ সরবরাহকারী মাইক্রন ও টিএসএমসির সাথে চিপ সংকট এবং সেপ্টেম্বর ইভেন্টে আইফোনের দাম বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছে বলে মত বাজার বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ। ইউরোপে দানিউব নদীর পানি কমে যাওয়ায় বুলগেরিয়ায় উন্মোচিত হয়েছে 1000 বছরের পুরনো এক উলি ম্যামথের জীবাশ্ম। গবেষকরা বলছেন এটি ইউরোপের প্রাক ঐতিহাসিক প্রাণী জগৎ নিয়ে নতুন তথ্য দিতে পারে। বর্তমানে জীবাশ্মটি উদ্ধারে চলছে খনন কাজ। ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব। চলতি বছর টানা খরায় নদীর পানির স্তর কমে গিয়ে বুলগেরিয়ার রিয়াহোভো গ্রামের কাছে পাওয়া গেছে একটি প্রাণীর জীবাশ্ম। রুশে আঞ্চলিক ইতিহাস জাদুঘরের বিশেষজ্ঞরা সেখানে পৌঁছে উদ্ধার ও সংরক্ষণের কাজ শুরু করেছেন। প্রাথমিক পরীক্ষায় গবেষকদের ধারণা এটি ইউরোপ জুড়ে একসময় বিচরণ করা উলি ম্যামথের জীবাশ্ম। এরই মধ্যে নিচের চোয়াল, দাঁত, কাঁধের হাড়, পাঁজর সহ দেহের বিভিন্ন অংশ শনাক্ত করা হয়েছে। তবে কঙ্কালের বড় একটি অংশ এখনও মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বলে মনে করছেন গবেষকরা। বিশেষজ্ঞদের মতে প্রায় 5 মিটার উঁচু এবং 7 থেকে 8 টনের বেশি ওজনের এই প্রাণীটি হাজার হাজার বছর আগে দানিউবের স্রোতে ভেসে এখানে চাপা পড়েছিল। অতীতেও প্রাণীর হাড়, মৃৎপাত্র ও নানা প্রত্নবস্তুর সন্ধান পাওয়ায় এলাকাটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন পানির নিচে থাকায় হাড়গুলো অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়েছে, তাই বিশেষ সতর্কতার সঙ্গে সেগুলো উদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শেষে জীবাশ্মগুলো রুশের আঞ্চলিক ইতিহাস জাদুঘরের ইকো মিউজিয়ামে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে দানিউবের পানি নজিরবিহীনভাবে কমে যাওয়ায় এমন আরও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামনে আসতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ। ফিনল্যান্ডের লাহতি শহর একসময় শিল্প নগর হিসেবে পরিচিত এই শহর আজ পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং টেকসই নগর পরিকল্পনায় বিশ্বের রোল মডেল। স্বীকৃতি হিসেবে ইউরোপিয়ান গ্রিন ক্যাপিটালের উপাধিও পায় শহরটি। ফিনল্যান্ড থেকে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মধু। একটি শহর, নাম লাহাতি। ফিনল্যান্ডে একসময় যার পরিচয় ছিল শিল্প কারখানা আর দূষণে, অথচ আজ সেই শহরই ইউরোপের সবচেয়ে পরিবেশ বান্ধব নগরগুলোর একটি। কিভাবে সম্ভব হলো এমন পরিবর্তন? উত্তর খুঁজতে ফিনল্যান্ডের লাহাতি শহরে সময় সংবাদ। কয়েক দশক আগেও দ্রুত শিল্পায়নের কারণে লাহাতির পরিবেশ প্রকৃতি ছিল হুমকির মুখে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল শহরের প্রাণ ভেসিয়ারভি হ্রদ। শিল্প বর্জ্যে দূষিত হয়ে পড়েছিল হ্রদের পানি, কমে গিয়েছিল জীববৈচিত্র্য। শহর কর্তৃপক্ষ, গবেষক এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে শুরু করেন দীর্ঘমেয়াদী পরিবর্তনের যাত্রা। দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশ বান্ধব নগর পরিকল্পনাকে দেয়া হয় সর্বোচ্চ অগ্রাধিকার। এখন লাহাতির বেশিরভাগ গৃহস্থালী বর্জ্য পুনর্ব্যবহার করা হয় অথবা তা থেকে উৎপাদন করা হয় জ্বালানি। শহরের সব গণপরিবহন পরিবেশ বান্ধব। ব্যক্তিগত গাড়ির বদলে সাইকেল ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হয়। প্রতিটি পদক্ষেপের লক্ষ্য একটাই, কার্বন নিঃসরণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলা। দীর্ঘ এই প্রচেষ্টার ফলও মিলেছে। বছর কয়েক আগে লাহাতি অর্জন করে ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান গ্রিন ক্যাপিটাল অর্থাৎ ইউরোপের সবুজ শহরের খেতাব। লেকের যে পানি একদম স্বচ্ছ, একদম ক্লিন এবং যে বাতাসটা একদম ক্লিন। এটা ইউরোপিয়ান গ্রিন সিটি হওয়ার মতন যোগ্য, কারণ আপনি যেদিকে তাকাবেন দেখবেন শুধু সবুজ আর সবুজ। ফার্স্ট অফ অল এই সিটিটা আসলে হেলসিঙ্কির সাথে খুবই ওয়েল কানেক্টেড। আপনি চাইলেই 1 ঘন্টার ভেতরে যাতায়াত করতে পারবেন। লাহাতি শহর এখন একটি ধারণা, এমন ধারণা যেখানে উন্নয়ন মানেই শুধু নতুন ভবন বা বড় রাস্তা নয়, বরং পরিচ্ছন্ন বাতাস, নিরাপদ পানি এবং মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার উন্নয়ন। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভাস্কর্য দেখা যাচ্ছে।
আর তার পেছনে একটি সরু রাস্তা চলে গেছে, আর এই রাস্তার দুধারে সবুজে সমাদৃত। লাহাতি শহরের বেশিরভাগ রাস্তা এরকম সবুজে আচ্ছাদিত, যে কারণেই এই শহরটিকে ফিনল্যান্ডের সবুজ শহর বলে আখ্যায়িত করা হয়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, লাহাতি, ফিনল্যান্ড। তাইওয়ানের চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে 2টি লাল পান্ডা। বুধবার প্রথমবারের মতো সবার সামনে আনা হয়েছে তাদের। 2 পান্ডাকে দেখতে চিড়িয়াখানায় ভিড় করছেন অসংখ্য মানুষ। লাল পান্ডার দুষ্টু মিষ্টি কাণ্ডে জমে উঠেছে তাইওয়ানের তাইপে চিড়িয়াখানা। চীনের সাংহাই চিড়িয়াখানা থেকে আনা এই পান্ডা দুটি এখন দর্শনার্থীদের সবচেয়ে বড় আকর্ষণ। কেউ ছবি তুলছেন, কেউ আবার মুগ্ধ হয়ে দেখছেন তাদের আদুরে আচরণ। ছোট্ট এই প্রাণী দুটিকে এক নজর দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। 2024 সালের সাংহাই তাইপে সিটি ফোরামে 2 শহরের মধ্যে লাল পান্ডা সংরক্ষণ ও প্রজাতি বিনিময় সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই প্রাণী দুটিকে তাইপে পাঠানো হয়। সব পক্ষের যৌথ প্রচেষ্টার ফলেই লাল পান্ডা দুটিকে আমাদের চিড়িয়াখানায় আনা সম্ভব হয়েছে। এটি শুধু 2 শহরের সহযোগিতারই প্রতীক নয়, বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় যৌথ দায়বদ্ধতারও একটি উদাহরণ। 3 বছর বয়সী পুরুষ পান্ডাটির নাম রাখা হয়েছে লেলে, যার অর্থ আনন্দ, আর 2 বছর বয়সী স্ত্রী পান্ডার নাম তিয়ান তিয়ান, যার অর্থ মিষ্টি। চলতি বছরের জুনের শুরুতে এদের আনা হয়। এরপর কোয়ারেন্টিনে রেখে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাদের সময় দেওয়া হয়। প্রায় 2 মাস পর তারা এখন পুরোপুরি সুস্থ ও স্বাভাবিকভাবে দর্শনার্থীদের সামনে এসেছে। আমরা চাই লেলে ও তিয়ান তিয়ান আমাদের চিড়িয়াখানায় আনন্দ আর মিষ্টি একটি পরিবেশ তৈরি করুক। শুরুতে তিয়ান তিয়ান কিছুটা লাজুক ছিল এবং পরিচর্যাকারীদের থেকে দূরে থাকতো, কিন্তু এখন সে স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করছে এবং আমাদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তারা তাইওয়ানের পরিবেশে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে। শিশুরা লাল পান্ডা দুটিকে দেখে দারুণ উচ্ছ্বসিত। আজ আমি বিশেষভাবে আমার নাতনিকে নিয়ে লাল পান্ডা দেখতে এসেছি। এর আগে চীনের সিচুয়ানে ওদের দেখেছিলাম, ওরা সত্যিই খুবই সুন্দর। তাইপেতে বর্তমানে তাপমাত্রা বেশি থাকায় 2 লাল পান্ডাকে পালাক্রমে খোলা ঘরে রাখা হচ্ছে, যাতে তারা আরামদায়ক পরিবেশে থাকতে পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা, শুধু দর্শনার্থীদের আকর্ষণই নয়, ভবিষ্যতে লাল পান্ডা সংরক্ষণ ও প্রজনন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে লেলে ও তিয়ান তিয়ান। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ফের আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের। আগ্রাসনের জবাব দেবে তেহরান। হরমুজে জাহাজ চলাচল নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা জোরদার। আকাশ প্রতিরক্ষা খাতে মার্কিন সহায়তা চেয়েছে কিয়েভ। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের সিদ্ধান্ত দেয়নি ওয়াশিংটন। এবং 7,000 অবৈধ অভিবাসীর ঢলে নজিরবিহীন সংকটে স্পেন, মৃতের সংখ্যা বেড়ে 57। প্রবেশকারী বেশিরভাগই ফিরে গেছে মরক্কো, দাবি মাদ্রিদের। পাসপোর্ট পরীক্ষা চালু করল ইতালি। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ ধ্রুব। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।